বয়েলের সূত্র, প্রথমে চার্লসের সেটা সূত্র। তো সমস্যা নাই হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এখানে বয়েলের সূত্র দেওয়া আছে, এই গ্রাফ গুলো দেখে নিবা। চার্লসের সূত্র গ্রাফ দেখবো অবশ্যই, বুঝছো? চাপের সূত্র কি, P1/T1 = P2/T2। আর গ্যাসের সমন্বয় সূত্র কি, P1 V1 P1 V1 এই প্রশ্নটা বাসায় সলভ করবা, যে চাপ ও তাপমাত্রায় গ্যাসের আয়তন কত। পি ওয়ান পারবো বাই এটা। P1 V1 T1 P2 V2/T2। এখন এই প্রশ্নটা হচ্ছে তোমার একটু দেখার, তোমরা পারো কি এই প্রশ্নটা, যে কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসা একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে, হ্রদের গভীরতা চাইছে, তো ব্যাস কি হয়, দ্বিগুণ হয়। P=H ρ g। হ্যাঁ, তো এখন এই 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 কনসেপ্টটা তোমাদের জানতে হবে, বুঝছো? এখন এই প্রমাণটা তোমরা জানো কিনা, আগে কনসেপ্টটা ক্লিয়ার করি। তো দেখো, যে একটা রোদের গভীরতায়, এই গভীরতায় আহ মানে ধরো যে একটু পানি আছে, তো এখান থেকে একটা বেলুন প্রথমে কি একটা পানি উপরে চলে আসে, কি পানির উপরে চলে এসে, কোনো পানির উপরে একটা বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ। তার মানে এই যে ধরো যে একটা, অনেক সময় নিচে হাওয়া দিলে উপরে বের হয় না, তা বায়ু বুদবুদ ধরো যে এখানে এসে দ্বিগুণ হয়ে গেল, ব্যাস দ্বিগুণ হলো, ঠিক আছে? ব্যাস দ্বিগুণ হলো। হুম, বুঝছো? ব্যাস যদি দ্বিগুণ হয়, তাহলে ধরি প্রথমে ডি ছিল, পরে কি হলো, 2D ব্যাস। এরপরে বলছে যে আহ বায়ুমণ্ডলের চাপ এত, কোথায়, রোদের পৃষ্ঠে, তার মানে এখানে বায়ুমণ্ডলের চাপ কত, 10⁵ N/5 নিউটন/মিটার স্কয়ার, এত। বললো যে রোদের গভীরতা কত, তাহলে তোমার হচ্ছে এই গভীরতাটা কত, এইচ যদি চাই, এটা কত গভীর, ঠিক আছে? ধরো যে এই পর্যন্ত এটা কত গভীর, এইচ। তখন কি করব, আমরা বয়েলের সূত্র ব্যবহার করব, কি P1 V1 = P2 V2। তো মনে রাখবা যে এই ক্ষেত্রে কিন্তু একটা কি, প্লবতা বা নিচের চাপ ক্রিয়া করবে কার উপরে, এর উপরে, এই জন্য এর আয়তনটা কি হয়ে গেছে, বা এর ব্যাসটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। এই চাপটা হচ্ছে H ρg, ঠিক আছে? তো যেহেতু প্রথমে কি বুদবুদটা পানির নিচে ছিল, তাহলে আমরা এটাকে P1 ধরবো, আর পরবর্তীতে উপরে উঠছে, এটাকে আমরা P2 ধরবো, ঠিক আছে? তো ধরবো এটা। তাহলে এখন দেখো, আমরা P1 সমান আমরা কি লিখতে পারি, P1 সমান, উপরের বায়ুমণ্ডলের চাপ তো থাকবেই, তাহলে P1 সমান হবে বায়ুমণ্ডলের চাপ প্লাস কি, H ρg। বোঝা গেছে? তার মানে পি শুরুতে বা ইনিশিয়াল বা প্রথম অবস্থায়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি এর জায়গায় লিখবো P+H ρg ইন্টু, এখন আয়তনের বিষয়টা পরে আসতেছি আমরা, V1 = P2 সমান কি, উপরে, তার মানে শুধু পি ইন্টু V2, এই ইকুয়েশনটা পাবো। এখন আমার এখানে যদি বলতে যে আয়তন দ্বিগুণ হয়, তাহলে তো খুব ইজিলি আমরা এখানে আয়তন 2 বসায় দিয়ে প্রশ্নটা সমাধান করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে বলছে ব্যাস। তো আমরা কি জানি, হুম। যে ভি সমানুপাতিক, আয়তন πr² না, ওইটা দিয়ে হবে না, এটা কি, ফোর বাই থ্রি এটা পাই আর গোলক কিউব। না, এটা গোলক। ও, ওটা তো ভাই, আয়তন। আর কিউব, আয়তন তো না। আর কিউব। 4/3 πr³ হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এটা কি, দেখো তো, এটা কি হচ্ছে, ব্যাসের সাথে আমরা আর না নিয়ে ডি নিলাম, ব্যাসের সাথে কি হচ্ছে, বর্গের ঘনের সমানুপাতিক। ঘনের সমানুপাতিক হলে কি হবে, যে তুমি যদি এটাকে 2 করো, তাহলে V2 কত হচ্ছে দেখো তো, 2D³ তাহলে 8d³ 8D³। প্রথমে তো ধরো যে V1 হচ্ছে D³ 8D³, তার মানে আমরা এখানে লিখবো যে P+H ρg ইন্টু V1 সমান কি লিখবো, শুধু D³ কারণ এটা নিচে আছে,
আর V1 শুধু V1 আর পি প্লাস এটা কি লিখবো 8V কি হবে 8V1 কারণ কি প্রথম অবস্থার 8 গুণ হবে বোঝা গেছে তো এখানে প্লাস কেন দিলা তা যোগ হয়ে গেল না? ও ও আচ্ছা আচ্ছা এটা মাল্টিপ্লাই হ্যাঁ হ্যাঁ গুণ হবে দুঃখিত গুণ হবে প্লাস হয়ে গেছে না আচ্ছা এটা আমরা শর্টকাটে শিখবো বুঝছো এখনই শর্টকাট শিখবো এখন দেখো এখানে যদি তোমরা সব মান বসাই দাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা কি পাই যাবা এইচ পাই যাবা যেমন ধরো যে পি প্লাস এইচ রো জি ইজ ইকুয়াল পি ঠিক আছে তো দেখো আমরা পি সমান কি লিখবো কাটতে তো আর পারবো না তাহলে পি দাদা এইচ এইট রো পি এইট এইট ভুল কেমনে গেছে? ভুল করলাম নাকি কোথাও দেখো তো 7p থাকবে 8p হবে 8p 8 পি ও আচ্ছা তাই তো বলি 7 পি তাই না তাহলে আমরা 7 পি ইজ ইকুয়াল এইচ রো জি তাহলে এইচ ইজ ইকুয়াল 7 পি বাই কি রো জি রোজ এখান থেকে তোমরা মানগুলো বসাও যে মান পাবা সেটা আনসার হ্যাঁ এখন আমরা শর্টকাট দেখবো যে আসলে শর্টকাট কি ওই শর্টকাট গুলো আমরা বের করি এই ক্ষেত্রে এই প্রশ্নটাকে আমরা এইভাবে মানে তোমরা যদি ইউনিভার্সিটিতে আসে বা তোমার এমসিকিউ আসলো ইয়েতে কোথায় ধরো যে এমসিকিউ আসলো পরীক্ষায় এমসিকিউ তো আর এত বড় নিয়ম পড়বা না তখন কি করবো এমসিকিউ তে দ্রুত তো তাও সলভ করতে হবে এমসিকিউ তে এত বড় নিয়ম পাবা না তখন কি করবো দেখো এটা এইভাবে আসে যে কি হলো আয়তন দ্বিগুণ হলো আয়তন আয়তন দ্বিগুণ হবে এইরকমও থাকে যে উপরে গেলে আয়তন দ্বিগুণ হবে তার মানে V1 সমান ভি যদি হয় তো V2 সমান কি হবে 2V 4 গুণও বলতে পারে 9 গুণও বলতে পারে এইটাতে কোনো সমস্যা নাই তাহলে আমরা কি করব যে দেখো যে P1 V1 অবশ্যই ইনিশিয়াল বা প্রথমটা আমরা নিচে রাখবো পানির নিচে তাহলে P1 V1 ইজ ইকুয়াল P2 V2 এখন খেয়াল করো যে আমরা P1 সমান কি লিখবো পি প্লাস এইচ রো জি ঠিক আছে ওই একই প্রমাণ লিখবো শুধু দেখো ধরো যে এন গুণ বাড়তেছে আমরা কি ধরলাম এন গুণ বাড়তেছে কত গুণ এন গুণ আয়তন এন গুণ হচ্ছে আমরা এত গুণ না আমরা এন গুণ ধরলাম তাহলে ইন্টু কি V1 ইজ ইকুয়াল কি P2 সমান কত লিখবো শুধু পি কারণ এখানে তোমার হচ্ছে পানির উপরে কি মানে রোদের উপরে কোনো নদীর উপরে কি বায়ুমণ্ডলীয় চাপ থাকবে তো এটা শুধু পি যদি শুধু পি হয় শুধু পি হলে কি হবে যে পি ইন্টু এন ভি ওয়ান এন এন গুণ হচ্ছে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে লিখতে পারি যে ভি ওয়ান কাটিয়ে দিতে পারি তাহলে পি এন পি মাইনাস পি ইজ ইকুয়াল কি এইচ রো জি না এইচ রো জি ঠিক আছে তো তাহলে দেখো পিভি এইচ ইজ কমন দাও ইকুয়াল হ্যাঁ এইচ ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি n-1 ইন্টু পি ডিভাইডেড বাই রো জি এটা শর্টকাট মনে রাখবো হ্যাঁ যে আয়তন যদি এন গুণ হয় তাহলে এটা শর্টকাট দেখো এর আগে আয়তনটা কত গুণ হয়েছিল 8 গুণ না তাহলে আমরা কি এখানে 7 লিখছিলাম না হ্যাঁ 7 তো সেম ভাবে এখন আরেকটা বিষয় যদি তোমার এখানে কি থাকে যে আয়তনের বিষয় ছিল এটা কি ছিল আয়তন এখন যদি বলে যে ব্যাস বা ব্যাসার্ধ ব্যাস বা ব্যাসার্ধ তখন কি করব ব্যাস বা ব্যাসার্ধ তখন যেটা করব সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল n³ - 1 ইন্টু পি ডিভাইডেড বাই রো জি শুধু কি হবে
ওইখানে এন কিউব হবে, কারণ দেখো এখানে 2 টু দি পাওয়ার কিউব, কারণ কি দেখবা যে বেলুন বলছে, বেলুন বলতে পারে, বুদবুদ বলতে পারে। এই প্রশ্নগুলোতে বেলুন বলবে, না হয় বুদবুদ বলবে, বুঝছো? এই বিষয়গুলোই কিন্তু বলবে। তো এগুলো কি গোলকের মতো, গোলাকার। তো গোলাকার হলে আয়তন কি 4/3 পাই আর কিউব। তাহলে ওইখান থেকে তোমাদের এটা সমাধান। এই দুইটা শর্টকাট তোমার মনে রাখবো, ঠিক আছে? লাগবে, শর্টকাট পড়তেই হয়। এখন পরীক্ষায় বেসিক দেখে না, অ্যাডমিশনে বেসিক দেখে না। হ্যাঁ, বেসিক দেখে না বলতে ভুল, কারণ ওই যে তোমার হচ্ছে নিউটনীয় বলবিদ্যায় দেখবা যে আমি তোমার হচ্ছে নিউটনের সূত্র থেকে যে ম্যাথ গুলো আসছে প্রতিটাই দেখো যে বেসিক। বেসিক বলতে কি প্রমাণ করতে বলছে এরকম, মান দিয়ে না, ঠিক আছে? কোনো ধ্রুবক মান নাই, সব ভেরিয়েবল, মানে মান চেঞ্জ হবে এরকম কিছু, শুধু প্রমাণ। তো এই জিনিসগুলো দেখবা, তারপরে শর্টকাট দেখবা বোর্ডের জন্য। এখন দেখো এখানে একটা প্রশ্ন বলছে, কি প্রশ্ন? এটা তোমাদের দেখতে প্রবলেম হবে, তারা একটু বড় করে দিই। হুম, দেখো এটা কিন্তু আমি করাইছি এর আগে, রাজশাহী বোর্ড তোমার 23-এ আসছিলাম, যে একটি লবণাক্ত পানির, মেন কথা লেকের পানিতে 5 মিটার গভীরে বেলুনটির আয়তন নির্ণয় করো। 5 মিটার গভীরে বেলুনটির আয়তন নির্ণয় করতে হবে তোমাকে। তো 5 মিটার গভীরে বেলুনটির আয়তন কিভাবে বের করবা? সবই তো দেওয়া আছে, খালি এইচ হ্যাঁ, টাকে বয়েলের মিলাই সূত্র নিব। ফেলবা। P1 V1 P2 V2। এর পরেরটা কি বলছে দেখো, যদি গভীরতা 8 মিটার হয় তবে সাগর ও লেক উভয় ক্ষেত্রে বেলুনের আয়তন সমান হবে কি? তাহলে কি করে বলো দেখি? ওই সেম সূত্র তুমি ব্যবহার করবা, কি H কি, আয়তন বের করবো দুই ক্ষেত্রেই। দুই ক্ষেত্রে তোমরা আয়তনটা বের করবা। কোন সূত্র ব্যবহার করে? ওই যে ওই সূত্র, মানে তুমি যদি শর্টকাট দিয়ে ডিরেক্ট ট্রাই করো না, কিছুক্ষণে মানে খুব তাড়াতাড়ি ম্যাথটা হয়ে যাবে। কি এরকম শর্টকাট? এই যে ওই শর্টকাটটা যদি তুমি এখানে নিয়ে আসো, এখানে কি দিছে দেখো তো, গভীরতা এত হয়। তো কিছু বলছি কি, আয়তন, তাহলে আয়তনের পার্থক্য বলছে, আয়তন আবার এখানে বলছে যে ব্যাস অর্ধেক হয়। এই যে দেখো প্রশ্ন এখানে ফের আবার বলছে কি হয়, তখন এর ব্যাস, খেয়াল করো এখানে, এই যে দেখো তখন এর কি হয়, ব্যাস অর্ধেক হয়। এই দেখো তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল। মানে এখানে কিন্তু ব্যাস অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে ব্যাস দিয়ে আমরা কি জানি, সূত্র কি জানি। আবার লেকের ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাস, লেকের ক্ষেত্রে ব্যাস 3/4 পাওয়া গেল। দেখো তো, তুমি যদি শর্টকাটটা জানো তাহলে কত দ্রুত হয়। কিন্তু পরীক্ষায় তো আবার এইটা দিবা না, কারণ শর্টকাট কি, H=N⁴ মাইনাস -1 ওয়ান পি ডিভাইডেড বাই পি। রো ভি। বুঝছো? তুমি যদি এইটা দিয়ে করো প্রথমটা হয়ে যাবে, ব্যাস অর্ধেক হয়েছে, ঠিক আছে। এখন 3/4, এন এর মান 3/4 বসাও, প্রবলেম নাই। বুঝছো? এন এর মান 3/4 বসায় প্রতিবারই এখান থেকে কি পাবো? আসলে এইটাই কিন্তু তোমার হচ্ছে কি আয়তন, এন কি, তো তোমরা যদি এন কিউব বের করতে পারো, এন কিউবের মানটা যদি তোমার এখান থেকে কি করবে, এন কিউবের মান বের করবে। এন কিউবের মানটাই কিন্তু তোমার হচ্ছে আদি আয়তনের ক্ষেত্রে যেটা দেখাবে। মানে এন বের করতে পারলেই হয়ে যাবে, এন কিউব বের করবা। আচ্ছা, যদি প্রবলেম হয় রাজশাহী বোর্ড, তোমরা 23 বের করবা, বাসায় বের করে দেখবা। বোর্ড আমি সলভ করে দিতে চাচ্ছি না, বুঝছো? হুম, দেখবা। আর এই প্রশ্নটা কি বলছে দেখো, যে এ ও বি হ্রদের তলদেশের থেকে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে উঠলে এর আয়তন 4 গুণ হয়। এ হ্রদের তলদেশের চাপ কত, এটা বের করতে পারবা। বলছে এ ও বি হ্রদের মধ্যে কোনটির গভীরতা বেশি? কোনটার গভীরতা বেশি বের করো, কোন সূত্র দিয়ে বের করবো বলো? এখানে ডিরেক্ট আয়তন বলছে, তাহলে কি দিয়ে করবা? এমসিকিউ আসলো ধরো, বা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন তাহলে আসলো, তাহলে H=, কি N-1 পি ডিভাইডেড বাই রো জি, এটা দিয়ে করবো। আগে তো মানে পরীক্ষার শুরুতে, মানে বোর্ড পরীক্ষায় আগে এটা দিয়ে অ্যান্সারটা বের করে রাখবা।
ঠিক আছে, অ্যান্সারটা বের করে রাখবা, রাখে এটা সমাধান করবা, তাহলে হবে। হুম, এখন দেখো এখানে বলছে যে কোনো একদিন কাপ্তাই হ্রদের একটি পানির উপরিতলে বায়ুর তাপমাত্রা এত, শিশিরাঙ্ক এত, হ্রদের তলদেশে পানির তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস এবং পানির গড় ঘনত্ব এত। ওই দিন হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে উঠে আসায় এর ব্যাসার্ধ 3 গুণ হলো। ব্যাসার্ধ কত গুণ হচ্ছে? 3 গুণ। এই সেম প্রশ্ন, ব্যাসার্ধ 3 গুণ হলে অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার কি হবে? ব্যাসার্ধ যদি 3 গুণ হয়, বলো জাস্ট এই সমানটা বলো, রোজের কোনো গুণ করতে হবে না, তার মানে কি 9, তার মানে 8p, না না না, কত হচ্ছে দেখো তো, 3 টু দি পাওয়ার কিউব, মানে 27, তাই না? 27, তাহলে 26p ইন্টু রোজি, বাইরে। এটা এটা হবে গভীরতা। হ্যাঁ, দেখো এই প্রশ্নগুলো দেখো কত ইজি ভাবে করা যায়, বুঝছো? কিন্তু আমরা কিন্তু পারি না, বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলাই ভুল করে আসি। তো কনসেপ্ট কি যে তোমার হচ্ছে বুদবুদ ধরো যে পানির নিচে আছে, ওটা উপরে উঠে আসলাম, তো ওর আয়তনটা বাড়বে, বা ব্যাসার্ধ বাড়বে বা ব্যাস বাড়বে। ব্যাস বাড়লে তোমার সবসময় চাই গভীরতা, গভীরতা দেওয়া আছে, তাহলে এখান থেকে আয়তন। তো দেখো কিভাবে করলাম, আমরা সূত্র প্রমাণটা কেমনে করছি, যে P1 V1 ইজ ইকুয়াল P2 V2, এইখান দিচ্ছি। থেকেই তো এটা পাইছি, তাই না? ওই যে আয়তনটা তোমার যদি বের করতে বলে, তাহলে আয়তনটাও কিন্তু বের করবো এখান থেকে, ঠিক আছে? তো এই যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজ ইকুয়াল এনআরটি দিয়ে, এই যে এটা ম্যাথ, যে মন্তব্য ঠিক ছিল কিনা এটা করে নিবা, এগুলো গড় বর্গমূলের বর্গমূলের সূত্র ম্যাথ। তো সমস্যা নাই, আমরা যাচ্ছি ওইদিকে, ঠিক আছে? ওইদিকেই যাবো এখন, একটু দাঁড়া। আচ্ছা, এই টপিকের মধ্যে কোন কোন টপিক গুলো প্রবলেম তোমাদের আমি পড়াই, কিন্তু তোমরা মনে রাখো না, বুঝছো? এটাই তোমাদের প্রবলেম, প্রায় অনেকবারই করা শিশিরাঙ্কতে হয়েছে। প্রবলেম, আর তারপর এ- ওই যে শিশিরাঙ্কর একদম লাস্টের দিকে, পিডিএফ, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, পিডিএফ সহ তো লাস্টের মানে, দিকে কয়েকটা টপিক আছে। তাহলে কি আমি ডিরেক্ট শিশিরাঙ্ক যাবো নাকি? স্বাধীনতার মাত্রা ওটাতেই এটাতে যায় এগুলো। প্রবলেম? হ্যাঁ। স্বাধীনতার মাত্রা, শক্তির বিভাজন নীতি ও গতিশক্তি, এগুলো প্রবলেম নাকি? হ্যাঁ, লাস্টের গুলোতে। শোনো, শিশিরাঙ্ক যে এমন যে খুব কঠিন এটাও কিন্তু না, আমরা কিন্তু করছিলাম অনেকবার, বুঝছো? তো আমি প্রশ্ন তো বলছিলাম, মনে রাখতে শিশিরাঙ্কের হবে। প্রশ্ন নিয়ে আসি নাই, তোমাদের পিডিএফ ও দেওয়া হয়েছিল। তো এখন তারপর আমাকে দু একটা ম্যাথ তুলতে হবে তাহলে। তাহলে আমাকে বই থেকে পড়াইতে হতো। আচ্ছা আচ্ছা। নির্দিষ্ট, শিশিরাঙ্কতে অত বেশি প্রবলেম নেই, খালি কোথায় প্রবলেম, কোন জায়গায়, মানে কোন থিওরিটা একটু ইয়েটা? লেগেছে। ও আচ্ছা, থিওরিটা ঠিক আছে, ওটাই বুঝাই, থিওরিটা বুঝিয়ে দাও। তার আগে মনে রাখবা যে যে তাপমাত্রা একটি কি নির্দিষ্ট বায়ু তার ভেতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তাকে ওই বায়ু শিশিরাঙ্ক বলে। মানে তোমার একটা বায়ু আছে, বায়ুতে মানে বায়ুটা সম্পৃক্ত কখন হবে? তো সম্পৃক্ত হইতে মানে জলীয় বাষ্প দ্বারা, কোন জলীয় বাষ্প দ্বারা বায়ুটা সম্পৃক্ত হইতে, মানে একটা নির্দিষ্ট আয়তনের বায়ু আছে, তার ভিতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় যে তাপমাত্রায়, সেটাকে শিশিরাঙ্ক। এই তাপমাত্রা মেনলি শিশিরাঙ্ক বলতে কি একটা তাপমাত্রা, ঠিক আছে? তো শিশিরাঙ্ক হুম। কিসের কিসের উপরে নির্ভর করে? শিশিরাঙ্ক নির্ভর করে জলীয় বাষ্পের পরিমাণের উপরে, কিন্তু আসলে তাপমাত্রার উপর নির্ভর করে না। যদিও শিশিরাঙ্ক একটা তাপমাত্রা, কিন্তু এটা কিন্তু আবার তাপমাত্রার উপর নির্ভর করে না। এটা কিসের উপর নির্ভর করে? জলীয় বাষ্পের পরিমাণের উপর। তো ধরো তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুর ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ কি? তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুর ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় কেন? কারণ দেখো এই যে শীতকাল আসতেছে, এখন কি তাপমাত্রা কম না? কম। তাপমাত্রা কম, তো এই যে তোমার হচ্ছে শরীর ইয়ে হয়ে যায়, দেখবা যে সাদা সাদা হয়ে যাচ্ছে, হুম। ঠিক আছে? তো গরমকালে কিন্তু এটা হয় না, কারণ কি? তখন বায়ু তাপমাত্রা কি থাকে? কম থাকে, বেশি থাকে, ঠিক আছে? তখন হুম। কি হয়? এটা হচ্ছে তোমার, ধরো যে
মানে তখন শুষ্কতা অনুভব হয় না, মেনলি এই বিষয়টা তো এখন। তাই এই বায়ুকে সম্পৃক্ত করতে দেখো জলীয় বাষ্পের পরিমাণও বেশি লাগে, অর্থাৎ গরমের দিনে তোমার হচ্ছে বায়ুকে সম্পৃক্ত করতে বেশি ইয়ে লাগবে। বায়ু এখন সম্পৃক্ত না অসম্পৃক্ত থাকে বলো তো ঠান্ডার সময়? অসম্পৃক্ত। যার কারণে কি হয়, এই যে এটা দেখা যাবে। তো এখন দেখো তোমার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করে আর দ্বারা। আর ইজ ইকুয়াল, আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল কি উপরে কি, এখন এটা ভর হইতে পারে, তুমি ভরও দিতে পারো, আবার কি হইতে পারে বাষ্প চাপও হইতে পারে, মানে চাপও হইতে পারে ভরও হইতে পারে। উপরে কি স্মল এফ না ক্যাপিটাল এফ? উপরে স্মল এফ, তাই না? হ্যাঁ স্মল এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100। এখন এই এফ কি, শিশিরাঙ্কে বাষ্প চাপ, এটা কি শিশিরাঙ্কে বাষ্প চাপ। আর এফ হচ্ছে, এফ কি কক্ষ তাপমাত্রা বাষ্প চাপ বা কি সব কি এফ কি, নর্মাল বাষ্পচাপ। হ্যাঁ মানে বাষ্প চাপ কক্ষ তাপমাত্রায় বললেই ভালো হবে, যে তোমার সাধারণ যে তাপমাত্রাটা কক্ষ তাপমাত্রা, ঠিক আছে? তো দেখো আমরা যে ম্যাথ গুলো করছিলাম সেটা কি, যে আমাদের এই দুইটা মান একদম বের করতে হবে। তো ধরো যে একটা ডিফারেন্স দেওয়া থাকে, আমরা ওইটা থেকে কত কম আছে ওইটা বিয়োগ করে, তারপরে হচ্ছে মানে বিয়োগ করে এত দ্বারা ভাগ করে কতটুকু বেশি, 0.6 হলে 0.6 এর জন্য বের করবো, একের জন্য বের করবো, তারপর 0.6 এর জন্য বের করবো, এইভাবে বের করি না? তো এই যে হুম। এখন দেখো একটা ম্যাথ করলে আমরা বুঝতে পারবো। ম্যাথটা এটা ম্যাথ বুটেক্সে আসছিল, বুটেক্সের করবো না, মানে সেটাই করি। এটা করলে আশা করি ক্লিয়ার হবা। প্রশ্নটা হচ্ছে যে নির্দিষ্ট, এটা পরের পেজে যাই। নির্দিষ্ট কোনো দিনে শিশিরাঙ্ক, এখানে বলছে নির্দিষ্ট কোনো দিনে শিশিরাঙ্ক 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ু তাপমাত্রা কি 18.4 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো, আমাকে এটা বলছে। তো আমরা কি করব, দেখো নিয়ম কি, যে নির্দিষ্ট কোনো দিনে শিশিরাঙ্ক 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ু তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো, এটা বলছে। এখান থেকে কি করব, আমাকে 8.5 বের করে নিব বাষ্প চাপটা, এবং কি 18.4 বের করে নিব, তাই না? নিয়মিত হুম। এটা, যা এই দুইটাতে বের করে নেবো, এইটাতে একটা এইটাতে একটা। তো আমাদের এই যে প্রথমে কি আমরা এই দুটো হেল্প নিয়ে কি করব, 8.5 এর বের করব, আর এই দুইটার হেল্প নিয়ে কি করব, 18.4 এর বের করব। এই দুইটার মান আমরা এই দুইটার হেল্প নিয়ে করবো, তাহলে দেখো একের জন্য কত হচ্ছে, তারপর কি 0.4 এর জন্য, 0.5 এর জন্য কত হচ্ছে, তো দেখো তো 9 - 8, এই তার মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস এর জন্য বাষ্পচাপ কত, বাষ্পচাপ কি করব, এই যে এইটা থেকে এটাকে বিয়োগ করব, এই যে এটা থেকে এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে দেখো তো, 8.61 মাইনাস 8.04 ইন্টু 10⁻³ এটা একের জন্য, তাহলে কতটুকু বেশি আছে 8 থেকে, তাহলে 0.5 এর জন্য, 0.5 ডিগ্রি সেলসিয়াস এর জন্য বাষ্পচাপ কত হবে, 8.61 মাইনাস 8.04 ইন্টু 10⁻³ ইন্টু কি 0.5। অতএব 8.5 কি হবে, 8 সাথে 0.5 যোগ করব, তাহলে 8.5 এর জন্য বাষ্পচাপ আদিতে কত ছিল,
8 কত ছিল? 8 প্লাস 0.5, এটা এত। 8 জন্য কত? 8, 8.04 প্লাস কত যোগ করবো? এই যে এটাকে, এর সাথে এটাকে যোগ করবো না, এটাকে যোগ করে দিব, হুম ইন্টু 10⁻³ প্লাস, এটা তো আমি বিয়োগ না করে আমি বসাই দিলাম, 8.61 মাইনাস 8.04 ইন্টু 10⁻³ ইন্টু 0.5। 8.319। আচ্ছা, যেটাই আসুক তুমি হচ্ছে এখান থেকে কি করবা, 8.5 এর জন্য বের করে নিবা, বুঝছো? এই একটা মান হুম পাবা, এরপরে কি করবা? 8.5 এর জন্য একটা মান পাইলাম, সেম ভাবে আমরা কি করব? তারপর 18.4 18 জন্য থেকে একটা 19, হ্যাঁ 18.4, তুমি 0.4 এর জন্য কিন্তু একটা মান পাবা, হবে না? সেম ভাবে হুম 18.4 এর জন্য একটা মান বের করে নিলা, মানে বের করে নিবা মানটা নিয়ে কি করবা? অতএব এখানে দেখো, অতএব আর ইজ ইকুয়াল এফ বাই এফ ভাগ এফ ইন্টু 100%। এটা কার জন্য? 8.5 এর জন্য বাষ্প চাপ, ডিভাইডেড বাই এটা কার জন্য? 18.4 এর জন্য বাষ্প চাপ, ইন্টু কত? 100%, ইন্টু 100, এটা থেকে যে মানটা পাবো সেটাই। এই মানটা কত পাবো জানো? বাসায় কিন্তু সমাধান করবো অবশ্যই। 52.49%। আমার অপশন, আমার করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, প্রসেসটা বোঝানো, অ্যান্সার মিলানো না। অ্যান্সার মিলাই না, কিন্তু প্রসেস এইটা। এখন যদি তিনটা মান দেওয়া থাকার কোনো অপশন নাই, শুধু একটা আরেকটা বিষয় হয়, সেটা কি, যে গ্লেসিয়াসের সূত্র দিয়ে, বুঝছো? গ্লেসিয়াসের সূত্র হুম দিয়ে ম্যাথ দেয়, তখন কি করবো? গ্লেসিয়াসের সূত্র দিয়ে যদি ম্যাথ দেয়, তখন আমাদের থিটা শিশিরাঙ্কটা কি করতে হয়? বের করে নিতে হয়। তখন শিশিরাঙ্কটা আমরা বের করে নেব। ওই প্রশ্ন, একটা প্রশ্ন আমাকে খুঁজতে হবে এখন, দাঁড়া একটু দাঁড়ান। কি শিশিরাঙ্ক সম্পর্কিত গ্লেইসিয়ারের সমীকরণ, সমীকরণটা কি? যে থিটা ইজ ইকুয়াল θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। এখন এর পরিচয় কি? জি হচ্ছে গ্লেসিয়ারের ধ্রুবক, জি গ্লেসিয়ারের ধ্রুবক, ধ্রুবক। θ1 আর থিটা কি? থিটা হচ্ছে শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক, আর শিশিরাঙ্ক। এরপরে θ1 তুমি লিঙ্ক দাও, লিঙ্ক দাও এখান থেকে। থিটা, থিটা হচ্ছে শিশিরাঙ্ক, θ1 হচ্ছে শুষ্ক তাপমাত্রা, কি শুষ্ক তাপমাত্রা, বুঝছো? শুষ্ক বাল্বের তাপমাত্রা। θ2 ধরো কি আর্দ্র, এখানে দেখো যে θ1 গ্রেটার দেন θ2, মানে শুষ্কটা সবসময় বেশি, করতে না। হ্যাঁ, আচ্ছা। তো একটা প্রশ্ন যদি এরকম করে, তখন কি করবা? যে একটা প্রশ্ন করছে যে একদিন শেষ, এই প্রশ্নটা দিলেই তোমার হচ্ছে প্রবলেম সলভ, শেষ, মানে কনসেপ্ট একদম ক্লিয়ার। যে একদিন কোনো এক স্থানের একটা ইয়ে দেওয়া আছে, কোনো একটা স্থান, সেটা হতে পারে দিনাজপুর, সেটা হতে পারে রাজশাহী, যে কোনো একটা স্থান। ওখানে দেওয়া আছে ঘরের শুষ্ক বাল্বের তাপমাত্রা 32°C,
আর্দ্র বাল্বের তাপমাত্রা 28°C দেওয়া আছে। তো প্রশ্নটা কি? প্রশ্নটা একটা স্থানে প্রশ্নটা কি যে একটি স্থানে শুষ্ক বাল্বের তাপমাত্রা দেওয়া আছে, আর্দ্র বাল্বের তাপমাত্রা দেওয়া আছে 32°C তাপমাত্রায় গ্লেইসারের ধ্রুবক 1.63, 24°C তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ 22.38, তারপর তোমার হচ্ছে 26°তে সম্পৃক্ত বাষ্পচাপ, 32-এ সম্পৃক্ত বাষ্পচাপ, ওকে 14°C সম্পৃক্ত বাষ্পচাপ, 14°C সম্পৃক্ত বাষ্পচাপ, যেটা দেওয়া আছে 4টা মানই দেওয়া আছে। এরপরে বলছে যে ঘরের বাইরের তাপমাত্রা 14°C, আপেক্ষিক আর্দ্রতা 80%। ঘরের শিশিরাঙ্ক কিভাবে নির্ণয় করব? শিশিরাঙ্ক প্রথমে প্রথমে সূত্র শশাঙ্ক কি? ওই থিটা সূত্র কি? ওয়ান মাইনাস থিটা ওয়ান, জি ইন্টু থিটা ইজ ইকুয়াল মাইনাস থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান জি ইন্টু মাইনাস থিটা মাইনাস থিটা থিটা টু টু। এখান থেকে আমরা কি পাবো? শিশিরাঙ্ক এখানে কি থিটা থিটা পাবো। পাবো। থিটার মান ধরো যেটা পাবো সেটা হচ্ছে 25.25.48। এটা তুমি বের করবো বাসায়, এটা তোমাদের কাজ, হুম। মানগুলো বসাই দিবা। এখন তো এইটাকে কি বলতো? শুষ্ক, এটা কি থিটা ওয়ান না থিটা টু? এটাকে কি ধরবো? শুষ্ক। প্রশ্ন তো আগে চিহ্নিত করতে হবে এটা কি, এটা হবে এটা থিটা হচ্ছে সুস্থ তাপমাত্রা ওয়ান, শুষ্ক। হ্যাঁ, আর এটা কি থিটা টু। থিটা টু। এখন তো বের করতে পারবা তাই না? থিটা ওয়ান থিটা টু পাই গেছি, থিটা বের করতে পারবো। তাহলে এখন কি করতে হবে? আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। তো আপেক্ষিক আর্দ্রতা বের করি, দেওয়া আছে 80°। এখন দেখো, যদি তোমার বাইরের আপেক্ষিক আর্দ্রতা থেকে, বুঝছো, যদি বাইরের আপেক্ষিক আর্দ্রতা থেকে এখানে প্রশ্নে দেওয়া আছে আপেক্ষিক আর্দ্রতা, ঘরের বাইরে 14, ঘরের বাইরে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 80%। ঠিক আছে? হুম। এখন তোমার আপেক্ষিক আর্দ্রতা যদি 80 থেকে কম আসে, তাহলে কি কাপড় কি তাড়াতাড়ি শুকাবে না দেরিতে শুকাবে? বাইরের আপেক্ষিক আর্দ্রতা থেকে তোমার ঘরের আপেক্ষিক আর্দ্রতা যদি কম থাকে তাহলে কাপড় তাড়াতাড়ি শুকাবে। হুম। বুঝছো? মানে বাইরে যে আপেক্ষিক আর্দ্রতা আছে তার থেকে যদি তোমার ঘরের আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, মানে বাইরে ধরো যে 50, তোমার ঘরে ধরো 40, তাহলে কিন্তু তোমার কাপড় শুকাবে। তাহলে বলো, তোমাকে আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে কাপড় শুকায় না কম হলে কাপড় শুকায়? কম হইলে কম হলে কাপড় শুকাবে। তো এখন এইটা কি 14°C তাপমাত্রা, তার মানে এই তাপমাত্রায় হচ্ছে 80% আপেক্ষিক আর্দ্রতা, মানে এটা বাইরের, তার মানে এটা হচ্ছে বাইরের, এটা হচ্ছে বাইরের দেওয়া আছে, ঘরের বাইরের, এই যে বাইরের আপেক্ষিক আর্দ্রতা। তো এটাকে আমরা কি হুম। আর ড্যাশ দিয়ে চিন্তা করতে পারি, আর ড্যাশ। এখন আমরা কি করব? শিশিরাঙ্ক, তার মানে আমরা এখন কি করব? ঘরের ভিতরে, ঘরের ভিতরে কি বের করব? আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক কিন্তু এটার আর্দ্রতা জন্য বের তো করব। কত তাপমাত্রা লাগবে না? আচ্ছা, আসতেছি, ধীরে ধীরে দেখো, বুঝতে পারবা যে এখানে থিটা কত, শিশিরাঙ্ক থিটা কত। 25.48। তো তুমি এইটাতে কি করবা? শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপটা বের করে নিবা, পারবা না এটা? টোয়েন্টি হুম। 5.48, এখানে কি দেখো 24 আর 26 দেওয়া আছে, এই যে খেয়াল করো, কি ওটার দেওয়া আছে? মধ্যে বার করে হ্যাঁ, এই এইটা থেকে দুইয়ের জন্য, একটা দুইয়ের জন্য বের করবা, তারপর একের জন্য, তারপর কি 0.48 এর জন্য বের করবা, করে 24-এর সাথে যোগ করে দিবা। একের জন্য হলে তো 24 থেকে 25, তারপরে 0.48 এর জন্য, বা একবারে 1.48 এর জন্য বের করবা, করে ওটার সাথে যোগ করে দিবা। এখন দেখো, তাহলে এফ কত? এফ এখানে 32, কি বলতো? 32, এই যে এই 32টাই হচ্ছে গ্লেইসারের ধ্রুবক, যে তাপমাত্রায় পাবা ওইটাই হচ্ছে কি কক্ষ তাপমাত্রা, বা তোমার হচ্ছে আহ বাষ্পচাপ, কি জলীয় বাষ্পচাপ, বা তোমার ঘরের মধ্যে যে বাষ্পচাপটা। ও বুঝছো? তার মানে তুমি নিচের বড় এফটা কার সাহায্যে বের করবে বলো? এই বড় এফ এটা কার সাহায্যে বের করবে? এটা হচ্ছে জি, যে জি যে তাপমাত্রায় দেওয়া থাকবে, যে তাপমাত্রায় দেওয়া থাকবে। কালারটাকে চেঞ্জ করো, লালটা দেখা যাচ্ছে না।
আচ্ছা, দুঃখিত। হলুদ দিলে ভালো হবে। হলুদ, 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 হলুদ। দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে। মানে যে তাপমাত্রায় দেওয়া থাকবে, ওকে, সেটাই কি এফ তাপমাত্রা, এফ এর তাপমাত্রা। তো এখানে জি কত দেওয়া আছে? 32-এ না? তাহলে হুম 32-এর কারণে এফ দেওয়া আছে না? এই যে এইটা হচ্ছে, দেখো এফ, এটা হচ্ছে ক্যাপিটাল এফ। বোঝা গেছে? আর ইজ হুম ইকুয়াল, তো কি লিখবো? স্মল এফ ডিভাইডেড বাই এ। এইটা, এই টেম্পারেচারটা কত? 25.48। তো এইটাতে তুমি বাষ্পচাপ চাপ। বের করবা, এটাতে বাষ্পচাপ বের করো, হুম ডিভাইডেড বাই এটাতে কত? এটা হচ্ছে কত? 32। 32°C। 32°C তাপমাত্রায় বাষ্পচাপ। এখন যদি তোমার আর আর লেস দেন আর ড্যাশ, তার মানে কি ঘরেরটা কম হয় স্ফটিক আর্দ্রতা, তাহলে কি কাপড়, তাড়াতাড়ি শুকাবে। হ্যাঁ, শুকাবে তাড়াতাড়ি, দ্রুত শুকাবে, হ্যাঁ, তাড়াতাড়ি বা দ্রুত শুকাবে। এবার ভুল হলে যে শুকাবে না, কোনো এক সময় তো শুকাবে, কিন্তু এই ক্ষেত্রে দ্রুত শুকাবে। ঠিক আছে, কনসেপ্ট বোঝা গেছে? তো এই যে এই বুঝেছি। ক্লাসটা থেকে কিন্তু মানে ধরো যে এইটুকু থেকে আমরা ওদের থেকে 4 মার্ক, ক নাম্বারে তো শিশিরাঙ্ক চাইলে তো 7 মার্ক, তো ধরো যে 4 মার্ক পাওয়ার মতো আর কি শিখলাম যে এই কনসেপ্ট। কনসেপ্ট দিয়ে প্রথম থেকে যেটা বললাম সেটা কি, যে শিশিরাঙ্ক যদি তোমাকে বের করতে বলে, শুষ্ক বাল্বের তাপমাত্রা দেওয়া থাকে এবং আর্দ্র বাল্বের তাপমাত্রা দেওয়া থাকে এবং গ্লেইসারের ধ্রুবক থাকে, এমনকি শিশিরাঙ্ক দেওয়া আছে, শুষ্ক বাল্বের তাপমাত্রা দেওয়া আছে, আর্দ্র বাল্বের তাপমাত্রা দেওয়া আছে, তোমাকে প্রশ্ন করবে যে গ্লেইসারের ধ্রুবক নির্ণয় করো, তুমি কিন্তু গ্লেইসারের ধ্রুবক বের করতে পারবে না এখান থেকে। এখন বললো যে কিচ্ছু বলে নাই, গ নাম্বারে শিশিরাঙ্ক চায় নাই, ডিরেক্ট বলছে যে শুষ্ক বাল্বের তাপমাত্রা, আর্দ্র বাল্বের তাপমাত্রা, গ্লেইসারের ধ্রুবক দিয়ে দিয়ে দিছে, দিয়ে বলছে যে আহ আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তো তোমাকে কি করতে হবে? 32°C তাপমাত্রা তো ওই জায়গায় থাকবে না, তখন আলাদা কিছু থাকবে, তখন তোমাকে দেখতে হবে যে গ্লেইসারের ধ্রুবক কোন তাপমাত্রায় আছে, সেটাকে আমরা কি ধরবো? এফ, বা কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যেটা, ঠিক আছে, জলীয় বাষ্পচাপ। আর স্মল এফটা কি? অবশ্যই শিশিরাঙ্ক। তাহলে স্মল এফ কোথা থেকে আমরা নিব? শিশিরাঙ্কের তাপমাত্রায় বা শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ। আর ক্যাপিটাল এফ আমরা কি হিসাব করব? ক্যাপিটাল এফ হচ্ছে কক্ষ তাপমাত্রায় বাষ্পচাপ, যেটা কি গ্লেইসারের ধ্রুবকের তাপমাত্রার চাপ। কনসেপ্ট ক্লিয়ার? হুম এখন তোমরা বোর্ড গুলা বাসায় এইখান থেকে যে বোর্ড গুলা পাবা, ধরো যে এরকম কিন্তু অনেক বোর্ড আছে, পিডিএফটা, আগের পিডিএফটা খুঁজবা, নাহলে তো আমি করাবো। আমার আরো ইচ্ছা, আরো অনেক ম্যাথ করানোর ইয়ে, তো আমি এই ম্যাথ গুলো আরো পিডিএফ করে তোমাদের দিব, সমস্যা নেই, বুঝছো? এগুলো পারবো পিডিএফ, এখন। হ্যাঁ, এখন আশা করি একদম কনসেপ্ট ক্লিয়ার। এখন কোন টপিকটা প্রবলেম আর? ঘর মুক্ত পথ। ঘর মুক্ত পথ, আচ্ছা, হলুদ কালার কি দেখা যাচ্ছে না? হলুদ দেখা যাচ্ছে। আচ্ছা, ঘর মুক্ত পথ সাদা দিয়ে লিখবো, জাস্ট হেডলাইনটা এটা দিচ্ছি। একটা হচ্ছে, একটা হচ্ছে ক্লসিয়াসের, ক্লসিয়াসের ঘর মুক্ত পথ, ঘর মুক্ত পথ, যেটা আমরা ল্যামডা ইজ ইকুয়াল 1/n পাই সিগমা স্কোয়ার। এখানে সিগমা কি, এই পরিচয়গুলো কিন্তু মনে থাকে না, বুঝছো? সিগমা হচ্ছে অণুর কার্যকর ব্যাস, অণুর কার্যকর
ব্যাস। এন হচ্ছে একক আয়তনের অণুর সংখ্যা। এন একক আয়তনে অণুর সংখ্যা। এরপরে আরেক বিজ্ঞানী স্যার, উনি হচ্ছে বোল্টজম্যানের সূত্রানুসারে, মানে ওনার নাম কি, বোল্টজম্যান। উনি আরেকটা দেয়, সেটা কি, তো যদি আমরা আরেকজন দেয়, সূত্র অনুসারে ল্যামডা ইজ ইকুয়াল 3/4 n পাই সিগমা স্কোয়ার। কোর্স এগুলো সেম, হ্যাঁ। আচ্ছা, এখন ম্যাথ করালে তুমি বুঝতে পারবে। এই যদিও দিনাজপুর বোর্ড 17 সালে একবার আসছিল এইটা থেকে একটা ম্যাথ, ঠিক আছে, ওইটাই আসছে, ধরো তোমাদের সময় দিতে পারে, কারণ দিনাজপুর বোর্ড যেহেতু দিছে। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াতো। একটা প্রশ্ন দিছিল দিনাজপুর বোর্ড 2017 সাল। প্রশ্নটা হচ্ছে যে একটি গ্যাস সিলিন্ডারের আয়তন দেওয়া আছে। একটি গ্যাস সিলিন্ডারের আয়তন 1.5 মিটার কিউব। সিলিন্ডারটিতে গড়মুক্ত পথে আরেকজন দিছে, ওনার নাম হচ্ছে ওয়েল ম্যাক্স ওয়েলের সূত্র ল্যামডা ইজ ইকুয়াল রুট ওভার 1/√2 পাই এন সিগমা স্কোয়ার। সিগমা বা ডি, যে কোনো একটা ব্যবহার করতে পারো, সমস্যা নেই। প্রশ্নে কিন্তু ডি দিয়েও বুঝাইতে পারে, যে সিগমাও হইতে পারে, সেটা ডিও হইতে পারে, যেহেতু কি ব্যাস। ঠিক আছে, দুইটাই কি প্রকাশ করতেছে যে দুইটাই ব্যাস। তো সবসময় আমাদের যদি নির্দিষ্ট করে না বলে, যদি প্রশ্ন বলে দেয় যে ক্লসিয়াসের সূত্র ব্যবহার করে গড় মুক্ত পথ বের করো, যদি বলে যে বোলসম্যানের সূত্র অনুসারে গড় মুক্ত পথ বের করো, একদম এই সূত্র দিয়ে, এমন যদি বলা না থাকে, শুধু বলে যে গড় মুক্ত পথ বের করো, তখন আমরা অবশ্যই ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে গড় মুক্ত পথ বের করো। এটা একদম মাস্ট। কিছু বলে না থাকলে এটা, কিছু না বলা থাকলে এটা দিয়ে করি। তো দেখো কি হয়েছে, এখানে বলছে যে খালি সিলিন্ডারের সাথে যুক্ত করায় একটি গ্যাস সিলিন্ডারের আয়তন দেওয়া আছে। ঠিক আছে, আমরা একটা গ্যাস সিলিন্ডার রাখি, সমস্যা নাই। এটা একটা গ্যাস সিলিন্ডার। ধরো যে এটা একটা গ্যাস সিলিন্ডার। এটা কি 1.5 মিটার কিউব, এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটি অণু 30 × 10⁻25
এতটি অণু এর মধ্যে আছে, 25, এতটি অণু আবদ্ধ আছে কত ডিগ্রি, 27 ডিগ্রি সেলসিয়াস। এরপরে কি করা হয়েছে, যে পরবর্তীতে সিলিন্ডারটিকে, আর অণুর ব্যাস দেওয়া আছে, এর একটা একটা অণুর ব্যাস সিগমা দেওয়া আছে 25 × 10⁻⁻10 মিটার। এখন প্রশ্ন করছে যে পরবর্তী থেকে এইটাকে কি করা হয়েছে, একটা সিলিন্ডারের সাথে যুক্ত করা হয়েছে, মানে খালি সিলিন্ডারের সাথে যুক্ত করা হয়েছে। ধরো যে আমরা এইখান দিয়ে একটা সিলিন্ডারের সাথে এটাকে যুক্ত করাই দিলাম, আর একটা সিলিন্ডার, ধরো যে এই যে এটা একটা সিলিন্ডার এর সাথে যুক্ত করা হয়েছে, এর একটা সিলিন্ডার এর সাথে যুক্ত করা হয়েছে। এই যে, এটা, এই যে। যুক্ত করায় গড় মুক্ত পথের পরিবর্তন হবে কিনা, ঠিক আছে। একটা দূরত্ব মানে গড় মুক্ত পথ ল্যামডা মানে কি, একটা দূরত্ব না, দূরত্ব বোঝাচ্ছে, মুক্ত পথ 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 একটা রাস্তা দূরত্ব, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথম ক্ষেত্রে আগে গড় মুক্ত পথ বের করে নিব, ঠিক আছে। তাহলে হুম প্রথম ক্ষেত্রে গড় মুক্ত পথ কিভাবে বের করব, আগে যেটা করতে হবে, যে গড় মুক্ত পথ বের করার জন্য কি প্রথম ক্ষেত্রে আমরা ল্যামডা 1 ধরি, সেটাকে ল্যামডা 1 হলুদ দিয়ে বোঝাই যে হ্যাঁ এটা এই ক্ষেত্রে ল্যামডা 1, এটা কি 1/ম্যাক্সওয়েল দিয়ে অবশ্যই √2, এবার কি n/σ²। তো দেখো তো এন কিভাবে বের করবো, সিগমা জানি, এন কিভাবে বের করবো, এই যে এন ইকুয়াল আমরা কি জানি, এন ইকুয়াল, এটা কি মনে আছে, এন ইকুয়াল মনে করো আমাকে একক আয়তনে অণুর টেন সংখ্যা। পয়েন্ট এন হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, যেটাকে আমরা n/v করবো, এটা বের করে নেবে, এন বের করে নেবে, এন ইকুয়াল n/v। তো এখানে অণুর সংখ্যা কতগুলো দেওয়া আছে, 30 × 10⁻25। তো একক আয়তনে কি 1.5 দ্বারা শুধু ভাগ করে দিবা, এই যে এইটা দ্বারা, এটার মান হচ্ছে ভি, আর এইটা কি এন, তাহলে স্মল এন পাই যাবা, ওই স্মল এনটা এখানে বসাই দিবা, দিয়ে এখান থেকে কি পারবা, ল্যামডা ওয়ান পাবো। এরপরে সম আয়তনের খালি, তার মানে এই আয়তনও কিন্তু এইটারও আয়তন কিন্তু 1.5 সম আয়তনের খালি। আরেকটা যদি তুমি সিলিন্ডার সাথে যুক্ত করো তাহলে তার আয়তনটা কি হবে, গ্যাসের আয়তন খালি সিলিন্ডারের সাথে যুক্ত করার, হ্যাঁ। এখন কি খালি বিটা যোগ করে দেবো? এখন দেখো কি হবে সেটা বলতেছি, দাঁড়া। এই ক্ষেত্রে প্রশ্নে কি বলছে যে আর কিছু মিস্টেক করলাম নাকি, কোনো যুক্ত করলাম না। এই ক্ষেত্রে হ্যাঁ, আয়তন কি হয়ে গেল, এদের দুইটার মিলে কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল না, হুম মানে ভি ড্যাশ তাহলে কি হবে বলো তো, 1.5 থ্রি প্লাস 1.5 কত হয়ে যাবে, 3 থ্রি হয়ে যাবে না, 3 মিটার কিউব। কারণ দুইটাই তো এখন একসাথে, তার মানে আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো এই আয়তনটা আমরা এখন ব্যবহার করে কি একক আয়তনে অনুসংখ্যা বের করবো, তাহলে আমরা এন ড্যাশ পাবো, তাহলে এটা কি হবে, n/v ড্যাশ। আমার কি সেম তো তোমার হচ্ছে অনুসংখ্যা আছে না, অনুসংখ্যা তো আর বাড়ে নাই কমে নাই, সেম আছে না। তো এখন হুম এই এন ড্যাশ কে আমরা ব্যবহার করে আমরা কি বের করবো, ল্যামডা 2 বের করবো। এখন ল্যামডা 2 বের করো দেখি, ল্যামডা 2 কি আসে, যে 1/√2 এন ড্যাশ পাই সিগমা স্কয়ার। তো তুমি এখান থেকে কি পাবা, ল্যামডা, এখান থেকে তো ল্যামডা 1 ল্যামডা 2। এখন কি করবা, যে এদের পরিবর্তনটা কি হলো, যে ল্যামডা 2 / ল্যামডা 1, দেখবো যে 2 আসবে। ল্যামডা 2 কে যদি তুমি, যেটা এক ইকুয়েশন, এটা 2, 2 কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে দেখবে 2 গুণ আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন 2 গুণ আসবে, আয়তন কি এখানে কি আমরা কি করছি দেখো তো, দ্বিগুণ করি নাই, আয়তনকে দ্বিগুণ করছি কিনা বলো তো। হুম
তাহলে দেখো আমরা কনসেপ্টটা বুঝি যে আসলে কি এটা। তো প্রশ্ন তো সমাধান করলাম কিন্তু আসলে কেন দ্বিগুণ হলো? দেখো প্রশ্ন দেখো যে প্রশ্ন কি, সূত্র কি ছিল? সূত্র ছিল যে ল্যামডা ইজ ইকুয়াল দুঃখিত 1/√পাই এন সিগমা স্কোয়ার। দেখো তো এন ইজ ইকুয়াল কি লিখছি আমরা? n/v লিখছি। তো এটাকে এখানে বসাও তো 1/√2 n/v এন সিগমা স্কোয়ার। তাহলে ওইটা কি ভিটা উপরে যাবে না? তাহলে √2 এন এন সিগমা স্কোয়ার ল্যামডা। তাহলে দেখো তো ল্যামডার সাথে সমানুপাতিক ভি, সমানুপাতিক। তাহলে দেখো আমি ভি দ্বিগুণ করছিলাম, তাহলে কি ল্যামডা কত দ্বিগুণ হবে না? হুম। এই সমানুপাতিক, এই জন্য দেখো ল্যামডা দ্বিগুণ হয়েছে। আসলে প্রশ্ন সমাধান করার আগেই কিন্তু অ্যান্সার বের করতে পারবে। দেখো প্রশ্ন সমাধান করার আগেই অ্যান্সার বের হবে যে হ্যাঁ দ্বিগুণ হবে, তাহলে গড় মুক্ত পদ দ্বিগুণ হবে, যেহেতু এখানে আয়তন দ্বিগুণ করা হয়েছে। সম আয়তন, আমি কি এই কথাটা লিখছি? ওই জন্য আমি মিস্টেক করছিলাম না হয় নাকি? একটি এই যে খালি সিলিন্ডার কিন্তু না, সম আয়তনের খালি সিলিন্ডার, ওই জন্য আমি ভাবতেছি যে কোথাও তো ভুল গেছে। এখানে কি এই যে সম আয়তন, সম আয়তন, সম আয়তনের খালি সম আয়তনের সিলিন্ডারের সাথে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, এই বুঝতে পারছো? তাহলে কনসেপ্ট কি? গড় মুক্ত পথ। তো ঠিক আছে, তুমি এই অধ্যায়ের সব শেষ করো তো, আজকে হচ্ছে এই পর্যন্তই, বুঝছো? আর আর যদি একটা হুম। বা দুইটা ক্লাস লাগে তোমরা সব দেখবা, তারপরে আমি কিছু অ্যাডমিশনের প্রশ্ন করাবো এই অধ্যায় থেকে, যেন বেসিক গুলো সব ক্লিয়ার হয়, স্ট্রং হয় একদম।